नमस्कार दर्शक बृंद मिस माइंड चैनेले आपनादेर आरो एक बार स्वागत। आज के आमी आपनादेर आरेकटी रामकृष्ण मठ दर्शन कराते निये चलेछि। एटी हलो मयाल रामकृष्ण मठ, जेटी ठाकुर श्री रामकृष्ण परमहंसदेवेर अन्यतम अंतरंग पार्षद स्वामी रामकृष्णानंदजी महाराजेर जन्मस्थान। शशी महाराजेर जन्मतिथिर दिन आमी रामकृष्ण मठे गिয়েছিলাম। मठटी तो आमी आपनादेर देखाबोई, साथेई प्रकृतिर अपूर्व दृश्य देखते देखते आमरा पौঁছে গেছিলাম এই मठे এবং কিভাবে গেছি পুরো যাত্রাপথটাই আপনাদের দেখাবো। তার আগে দেখুন চারপাশে এরকম সবুজ দৃশ্য। भरा बर्षाय प्रकृति जेन एक अपूर्व रूप नेय। प्रत्येकटा सीजने एकटा आलादा रूप थाके। बर्षा जेन एकेबारे सुंदर सबुज करे देय चारपाश। हावड़ा बा बाली थेके आपनारा आरामबाग लोकल बा गोघाट लोकाले धरे आपनारा आसबेन आरामबाग स्टेशने। और सेई आरामबाग स्टेशन थेके आपनारा टोटो करे बा पाये हेঁটে 1.5 किलोमीटर मतो रास्ता आपनादेर आसते होबे आरामबाग बास स्टैंडे। और এই হচ্ছে आरामबाग बास स्टैंड, যেখান থেকে বাঁকুড়ার বিভিন্ন জায়গায় যাওয়ার বাস পাওয়া যায়। জয়রামবাটি কামারপুকুর যাওয়ার বাস কিন্তু এই আরামবাগ বাস স্ট্যান্ড থেকেই ছাড়ে। এটা বড় একটা বাস স্ট্যান্ড, বহু জায়গায় যাওয়ার বাস এখান থেকে পাওয়া যায়। আপনারা যারা জয়রামবাটি কামারপুকুরের ভিডিও আমার দেখেছেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, দেখবেন এখান থেকেই আমি বাস চেঞ্জ করেছিলাম। तो एखान थेके आमी बासे करे जाबो रामप्रसाद। आपनादेर बोलते हबे रामप्रसाद बास स्टपटिर नाम, सेखाने आपनारा जाबेन। सुतरां बासे करे आमरा जाबो एखन रामप्रसाद बास स्टपटिर उद्देश्ये। एकटू अपेक्षा करलेई बास एसे दाঁড়ায়। तो बासे करे आमी चललाम एबार मठेर उद्देश्ये। किन्तु मठे जाওয়ার आगे आमाके एकटा स्टपेजे नामते हबे, सेटी होच्छे रामप्रसाद। स्टपेजटी आरामबाग बास स्टैंड थेके मिनिट 15 रास्ता। सुंदर लोकालयेर माझखान दिये बास चलेছে। रास्ता परिष्कार, भाঙা खाना खर्दमा किच्छु नेই। बास गिয়ে পৌঁছাবে रामप्रसाद स्टपेजे। आमी पुरो रास्ताटा किभाবে গেছি সেটি আপনাদেরকে দেখাবো। আর সাথে থাকবে शशी महाराजेर जीवने छोटो छोटो पूर्ण कथा। এই যে দেখুন বাস আমাকে বাস স্টপেজে নামিয়ে দিয়ে গেল। এই হচ্ছে ওই যে বাসটি চলে যাচ্ছে, ওই বাসটিতে করে আমি এসেছিলাম। এরকম একটা বাজারের এলাকায় নামিয়ে দেবে। আর এই হচ্ছে রামপ্রসাদ বাস স্ট্যান্ড। যাত্রী প্রতীক্ষালয় রামপ্রসাদ, চিনতে অসুবিধা হবে না, সুন্দর বাঁধানো বাস স্টপেজ। আর এরই পাশে দেখুন টোটো ই রিক্সা যাচ্ছে। এই টোটো বা ই রিক্সা করে আপনাদের মঠের কাছাকাছি যেতে হবে। টোটো কিন্তু আপনাদের মঠ পর্যন্ত নিয়ে যাবে না, একটা দূরে একটা জায়গায় নামিয়ে দেবে। সেখান থেকে আস্তে আস্তে হাঁটলে 10 মিনিটের রাস্তা। এরকম একটা জায়গায় আমাকে টোটো নামিয়ে দিয়ে চলে গেল। এই যে 3 মাথার মোড়, চারদিকে শুধু ধুধু ধান ক্ষেত। আর এই রাস্তা ধরে সোজা আমাকে হাঁটতে হবে। সোজা যাব না, একটু ডান দিকে বাঁ দিকে বেঁকতে হবে, গেলে তবে মঠ পাওয়া যায়। আমার তো ভীষণ ভালো লাগছিল, কারণ চারপাশে সুন্দর সবুজ দেখতে দেখতে আমার চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর এখানে বিভিন্ন জায়গায় ধান রোয়ার কাজও চলছিল। আপনাদের সাথে সেই দৃশ্য আমি শেয়ার করব। কি সুন্দর চারপাশ যে লাগছে না, বৃষ্টিতে বলে বোঝাতে পারবো না। আর ওই যে দেখুন দূরে ধান রোয়ার কাজ চলছে। সকাল থেকেই মানে প্রচণ্ড জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আর আমি যখন পৌঁছালাম তখন ঝিরঝির করে বৃষ্টি চলছে। তার মাঝেই আমি চলেছি মঠ দর্শনে। এবার বলি শশী মহারাজের জীবনে কিছু ছোট ছোট কথা। মহারাজের জন্ম 1863 খ্রিস্টাব্দে 13 জুলাই হুগলি জেলার এই ময়াল গ্রামে। তার পিতা ঈশ্বরচন্দ্র চক্রবর্তী ছিলেন
কোল সম্প্রদায়ের তন্ত্র সাধক, আর মা অত্যন্ত ধর্মপ্রাণ মহিলা। তার পিতার পাণ্ডিত্যের জন্য তিনি বিশাল খ্যাতি অর্জন করেছিলেন। তিনি ছিলেন পাইকপাড়ার রাজার সভাসদ এবং তার পিতা ও মাতার প্রভাবে ছোট থেকে বাড়িতে পূজা অর্চনা ওনার বিশেষ গভীর মন ছিল। বাড়িতে পূজা অর্চনা তো লেগেই থাকতো, যেহেতু মা ধর্মপ্রাণ, বাবা একজন উচ্চদরের সাধক, সেহেতু মহারাজ এক আসনে বসে ঘন্টার পর ঘন্টা পূজা অর্চনা করতে পারতেন এবং তার কোনো রকম ক্লান্তি বোধ হতো না। পরবর্তীকালে মঠে জগদ্ধাত্রী পুজোর সময় মহারাজ এক আসনে 24 ঘন্টা বসে পূজা করেছিলেন এবং নির্বিকার চিত্রে। অষ্টম প্রহর তার এক আসনে বসে পূজা করা কোনো রকম কষ্টই বোধ হতো না। বোধহয় একেই বলে ঈশ্বরের প্রতি ভালোবাসা, ভক্তি। কত নিবিড় ভক্তি, ভালোবাসা বা একাগ্রতা না থাকলে এটা সম্ভব হয় বলুন তো? মানছি এনারা ঈশ্বর কোটির মানুষ, নাহলে কি ঠাকুরের পার্ষদ হতে পারে? তবুও এই ছোটোবেলাকার অভ্যেস এবং তার প্রভাব যে কত সুন্দর সেটাই বোঝা যায়। সোজা হাঁটতে হাঁটতে আবার একটা তেমাথার মোড়, আবার এখান থেকে একটু হাঁটলে ওই যে দূরে মঠ দেখা যাচ্ছে। শশী মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল শশীভূষণ চক্রবর্তী। উনি আর শরৎ মহারাজ অর্থাৎ স্বামী শারদানন্দজি ছিলেন জাতুতো খুড়তুতো ভাই। গ্রামের স্কুলে পড়াশোনা শেষ করে কলকাতায় উনি অ্যালবার্ট স্কুলে পড়েন। পরে উনি মেট্রোপলিটন কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। মেট্রোপলিটন কলেজ মানে বর্তমানে বিদ্যাসাগর কলেজ। এবং এখানেই উনি ব্রাহ্ম সমাজে যোগ দেন, উনি আর শরৎ মহারাজ। এবং সেখানে ব্রাহ্ম সমাজে কেশবচন্দ্র সেনের মুখে ঠাকুরের কথা উনি প্রথম শোনেন এবং সেখান থেকেই ঠাকুরকে দেখার ইচ্ছা ওনাদের মধ্যে হয় এবং এক সুন্দর দিনে ওনারা চলে যান দক্ষিণেশ্বরে। কথা বলতে বলতে আমি এসে পড়লাম রামকৃষ্ণ মঠ ময়ালের গেটের সামনে। এই হচ্ছে মঠে ঢোকার তোরণ। গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে আপনারা প্রথম দেখতে পাবেন একটি যক্ষা নিবারণ কেন্দ্র রয়েছে। রামকৃষ্ণ মঠ মিশনে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা থাকে, কিন্তু যক্ষা নিবারণ কেন্দ্র কেন হঠাৎ এখানেই আমি প্রথম দেখলাম। এই যে দেখুন যক্ষা নিরাময় কেন্দ্র, কারণ শশী মহারাজ এই যক্ষা রোগেই শরীর ত্যাগ করেন। অর্থাৎ শরীরকে তো একটা কারণ নিতে হবে ত্যাগ করার জন্য। এই যক্ষা রোগেই মহারাজজির শরীর চলে যায় 1911 খ্রিস্টাব্দে। আর বোধহয় সেই জন্যেই এখানে এরকম যক্ষা নিবারণ কেন্দ্র রয়েছে। একটু হেঁটে গেলেই ডান দিকে পড়ে একটি প্রাথমিক স্কুল। এখানে বহু বাচ্চারা পড়ে। আর যেহেতু মনে হয় সেদিন মঠে শশী মহারাজের জন্মতিথি, বাচ্চাদের স্কুলের ছুটি ছিল, খুব কম সংখ্যক বাচ্চাদের আমি ভেতরে দেখলাম কিচিরমিচির করছে, কিন্তু তারা এসেছে যেহেতু সেদিন সকলের নিমন্ত্রণ, শশী মহারাজের জন্মতিথি বলে কথা। প্রাথমিক স্কুলের উল্টো দিকেই রয়েছে একটি চ্যারিটেবল ডিসপেন্সারি অর্থাৎ বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র। আর এই রাস্তা দিয়ে সোজা গেলে এই যে দোতলা বাড়িটি আপনারা দেখছেন, এটিই হচ্ছে মঠের গেস্ট হাউস। দোতলা বাড়ি, মঠের গেস্ট হাউস। কীভাবে আপনারা যোগাযোগ করবেন এখানে গেস্ট হাউসে থাকার জন্য, সেই কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা কেউ থাকতে চাইলে এখানে যোগাযোগ করে আগে থেকে যোগাযোগ করবেন, কারণ সঙ্গে সঙ্গে গেলে আমার মনে হয় ঘর পাওয়াটা একটু মুশকিল। এবং আপনারা সকলে জানেন, তবুও বলে দিচ্ছি, যে কোনো রামকৃষ্ণ মঠ ও মিশনে গেস্ট হাউসে 3 রাত্রির বেশি থাকার ব্যবস্থা নেই। হ্যাঁ, এবার যদি আপনার ভিন রাজ্যে যান সেটা আলাদা কথা, কিন্তু নিজের রাজ্যেই, অর্থাৎ আপনি ধরুন কলকাতা থেকে আসছেন, সেক্ষেত্রে আপনাকে 3 রাত্রির বেশি থাকার ব্যবস্থা হবে না। মঠ চত্বরে কার পার্কিং ফেসিলিটিও আছে। আপনারা যারা গাড়ি নিয়ে আসতে চান প্রাইভেট কারে, তারা এখানে গাড়ি পার্ক করতে পারেন। এবার আসি মহারাজজির কথায়। মহারাজজি তো কেশবচন্দ্র সেনের মুখে ঠাকুরের কথা শুনেছেন
এবার ঠাকুরকে দেখবেন বলে ওনারা অর্থাৎ উনি এবং শরৎ মহারাজ আরও কিছু ভক্তরা দক্ষিণেশ্বরে এলেন। সালটা 1883 খ্রিস্টাব্দ। 1883 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে শশী মহারাজ, শরৎ মহারাজ আর কিছু ভক্তদের নিয়ে ঠাকুরের কাছে দর্শনে যান। ওনারা কিছুটা খ্রিস্ট সমাজ প্রভাবিত ছিলেন, যেহেতু তখন কলকাতায় ব্রাহ্ম সমাজ এবং খ্রিস্ট ধর্মের প্রভাব চলছে। ঠাকুর তো বুঝতে পারতেন সমস্ত কিছু দেখা মাত্রই, সেজন্য উনি তাক থেকে বাইবেলটি পড়তে বললেন এবং সেখানে আন্ডারলাইন করা কিছু কথা পড়ে শোনাতে বললেন। লাইনটি ছিল যে জিসাস ক্রাইস্ট বলছেন, আমি অবিবাহিত এবং বিধবাদের বলছি তোমাদের আর বিয়ে না করাই ভালো, যেমন আমি অকৃতদার হয়েছি, এবং এই অবিবাহিত থাকলে ঈশ্বরের সাধন ভজনের সুবিধা হয়। তো এই কথা শোনার পর কিছু ভক্ত বললেন যে আপনি যে বলছেন যে বিয়ে না করলে তাহলে সৃষ্টি চলবে কি করে? তখন ঠাকুর বললেন, যার সৃষ্টি তিনিই চালাবেন, আমি যাকে যা বললাম সে তাই বুঝে নেবে, তোমরা নাজামুড়ো বাদ দিয়ে নাও। তো এই কথাটা শোনার পর শশী মহারাজের মনে কিছুটা ছাপ পড়ে। পরে তিনি সকলে যখন সবাই বিদায় নিচ্ছে তখন শশী ও শরৎ মহারাজকে বললেন, এবারটি এলে একলা এসো, ঈশ্বরের পথে সাধন করতে গেলে আধ্যাত্মিক পথ বড় কঠিন, সেখানে একলা চলতে হয়। একদিন কিছু খোঁজার জন্য দক্ষিণেশ্বরে মহারাজজি একবার এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছেন, ঠাকুরের ঘরের ভেতর দিয়ে তো ঘরটি যেতে হতো অন্য ঘরে। তখন ঠাকুর বলছেন, তুই যাকে খুঁজছিস সে এই, সে এই, সে এই। এই কথাগুলি শোনার পর মহারাজের মনে এক গভীর আলোড়ন তৈরি হলো। তিনি বুঝলেন পার্থিব জগতে তিনি যাকে চাইছেন বা যা খুঁজছেন সেটি ঠাকুরের মাধ্যমেই পাবেন, এবং তার সেই লক্ষ্য বা তার ইষ্ট হচ্ছে ঠাকুর। আর উনি পিছন ফিরে তাকাননি, আর কিছুতেই উনি আর কিছু খুঁজেননি। উনি বুঝলেন তার জীবনে একমাত্র লক্ষ্য এই গুরু সেবা আর গুরু ভক্তি, এবং জীবনের শেষ দিন পর্যন্ত উনি সেটি করেছিলেন। ঠাকুরের শরীর চলে যাওয়ার পর যখন স্বামীজি চিকাগোতে একটা ধর্ম সম্মেলনে গেলেন, ওখান থেকে ফিরে এসে আবার কাউকে নিয়ে যেতে চাইছিলেন, তখন শশী মহারাজকে উনি প্রথম রেকমেন্ড করেছিলেন। কিন্তু শশী মহারাজের একটু চর্মরোগ দেখা গেল। ডাক্তার বললেন যে শীতের দেশে গেলে এই চর্মরোগ বাড়বে। শশী মহারাজ কিন্তু হাঁপ ছেড়ে বাঁচলেন, কারণ উনি ঠাকুরের সেবা ছেড়ে বড় একটা যেতে চাইতেন না। একবার দার্জিলিংয়ে যাওয়ার কথা হলো, সেখানেও ওনার খুব পেট খারাপ হলো, উনি যেতে চাইতেনও না, আর ঠাকুরও বোধহয় চাইতেন না যে শশী মহারাজ তার সেবা ছেড়ে যাক। যার ফলে খুব কমই উনি বাইরে গেছিলেন। শুধুমাত্র স্বামীজির আহ্বানে মাদ্রাজে গেছিলেন, এবং সে কথা আমি বলবো। আর এই যে দেখুন ভেতরে জন্মতিথির পূজা পাঠ চলছে। বৃষ্টি উপেক্ষা করে ভেতরে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। কাছে পিঠে মানুষ তো এসেছেন, দেখেই বোঝা যাচ্ছে বহু দূর থেকেও মানুষ এসেছেন মহারাজজির জন্মতিথিতে তাকে শ্রদ্ধা প্রণাম জানাতে। আপনারা যারা রামকৃষ্ণ মঠ ও মিশনের সাথে যুক্ত বা কোনো পূজা অর্চনায় গিয়েছেন তারা জানবেন যে এখানে কোনো বাহ্যিক আড়ম্বর নেই। তার জন্য দেখুন কি সুন্দর নিঃশব্দে সমস্ত আয়োজন রয়েছে, পূজা চলছে। এমনকি পূজারী মহারাজের সামনে কোনো মাইক্রোফোন নেই, কোনো ঢাকঢোল বাজছে না, যেন এখানে পূজা এক নীরব প্রার্থনা। পূজক ভক্ত মনে নীরব প্রার্থনার মাধ্যমে তাদের সমস্ত ভক্তি শ্রদ্ধা তার ইষ্টের কাছে পৌঁছে দিচ্ছে। কত শান্ত পরিবেশ ভেতরে।
মহারাজের জীবনে একটি ছোট ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। মহারাজজি অর্থাৎ শশী মহারাজ কলকাতা থেকে দক্ষিণেশ্বর যাবেন, ঠাকুরের জন্য হাতে করে কিছু নিয়ে যাবেন ভাবছেন। খুব গরমকাল তখন, ঠাকুর বরফ খেতে ভালোবাসতেন, ভাবলেন ঠাকুরের জন্য বরফে নিয়ে যায়। তখন তিনি গামছায় জড়িয়ে বরফ নিয়ে যাচ্ছেন, রোদে পুড়ে সূর্যের তাপে গামছায় জড়িয়ে করে বরফ নিয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বরে কলকাতা থেকে হেঁটে। যখন পৌঁছালেন তখন উনি আবার ঘেমে নেই স্নান, কিন্তু গামছা মোড়া খুলে দেখলেন বরফটি কিন্তু অটুট রয়েছে। ঠাকুর মহা খুশি। এই দেখুন গুরু ভক্তি, যে সেই ভক্তির জোরে সেই বরফটুকু এতটুকু গলেনি। ঠাকুর বললেন, যাদের আঙুলের ফাঁক দিয়ে জল গলে না তারা বড় কৃপণ হয়, কিন্তু তুই হলি দাতা। হোম যজ্ঞের পর ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে, সেই ভোগের ছবিও আমি আপনাদের সামনে তুলে ধরব। দক্ষিণেশ্বরের ঘটনা, একবার সবাই পঞ্চবটিতে ধ্যান করছে, কারোর কিছু না কিছু অনুভব হচ্ছে। তখন শশী মহারাজ ঠাকুরকে বললেন যে সবারই তো কিছু না কিছু অনুভব হচ্ছে, আমার কিছু অনুভূতি হচ্ছে না কেন? তখন ঠাকুর বললেন, আমি চাইলে দিতে পারি, তোর যদি কিছু অনুভূতি হয় তাহলে তুই আর আমার সেবা করতে পারবি না। এই কথা শোনা মাত্রই শশী মহারাজ বললেন, থাক তবে আমার ওই অনুভূতির আর দরকার নেই। এই ছিল ওনার ভালোবাসা ঠাকুরের প্রতি। হোমযজ্ঞের পর আমি কাছে থেকে আপনাদেরকে ঠাকুরকে একটু দর্শন করানোর সুযোগ পেয়েছি। মন প্রাণ ভরে দর্শন করুন। অপূর্বভাবে ঠাকুর মা স্বামীজিকে সাজানো হয়েছে এবং ঠাকুরের ছবির সামনে, ঠাকুরের পায়ের কাছে শশী মহারাজের ছবিটিও সুন্দর করে সাজানো রয়েছে। মন্দিরের ভেতরের চারপাশটি আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে দেওয়ালে এই যে দেখুন, বেলুড় মঠের প্রথম প্রেসিডেন্ট মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের ছবি রয়েছে, কিন্তু তার সাথে দেখুন এখানে পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজেরও ছবি রয়েছে। এখানে ঠাকুরের যে অন্তরঙ্গ 16 জন পার্ষদ, ত্যাগী পার্ষদ ছিলেন, তাদের যেরকম ছবি আছে এবং পরবর্তীকালে বেলুড় মঠে যে পূজনীয় প্রেসিডেন্ট মহারাজেরা এসেছেন তাদেরও ছবি আছে। আগে দেখলেন আত্মস্থানন্দজি মহারাজ, বাঁদিকে গহনানন্দজি মহারাজ, পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। এরকমভাবে পরপর যে সমস্ত প্রেসিডেন্ট মহারাজেরা এসেছেন তাদের ছবিও এখানে রয়েছে। কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের শরীর চলে যাওয়ার পর, দাহকার্যের পর যখন অস্থি কলস নিয়ে সেখানে মন্দিরে রাখা হয়েছিল, ঠাকুরের ঘরে বিছানার ওপর রাখা হয়েছিল, শশী মহারাজ সেখানে রোজ সেবা দিতেন, পাখা দিয়ে বাতাস করতেন এবং উনি মনে প্রাণে বিশ্বাস করতেন ঠাকুর সেখানে ঠিক আগের মতোই রয়েছেন। একদিনের জন্য উনি বিশ্বাস করতেন না যে ঠাকুর শরীর চলে গেছে। আলমবাজার মঠের একটি ঘটনার কথা মনে পড়ছে। গরমের দিন, প্রচণ্ড গরম, খুব গরমে মহারাজের ঘুম ভেঙে গেছে। উনি তড়িঘড়ি বিছানায় উঠে বসলেন, ভাবলেন ঠাকুরেরও তো তাহলে গরম লাগছে। ছুটতে গেলেন ঠাকুরের ঘরে, সারা রাত তিনি হাত পাকা দিয়ে ঠাকুরকে হাওয়া করতে লাগলেন। আবার বড়নগর মঠে সেই যে ভূতের বাড়ি, আর ছাদ দিয়ে জল পড়ছে, সারা রাত তিনি ঠাকুরের ছবির ওপরে ছাতা ধরে দাঁড়িয়ে রইলেন। নিজে জলে ভিজে যাচ্ছেন, কিন্তু ঠাকুরকে উনি ভিজতে দেবেন না।
অপার গুরু ভক্তি, ওই গুরু ভক্তি গুরু সেবার তুলনা হয় না। মানে যেখানে স্বামী বিবেকানন্দ বলতেন যে শশীর গুরু ভক্তির সামনে আমরা সবাই হেরে যেতে পারি, সবাই হেরে গেছি। মানে শশী মহারাজের গুরু ভক্তি এরকম যে সেখানে কারোর তুলনা চলে না। এই হচ্ছে গুরু সেবা। জীবনের সাধনাই ছিল জপ আর গুরু সেবা। যেখানে বড়নগর মঠে সমস্ত এই গুরু ভাইরা সাধনের তোড়ে জপ ধ্যান একেবারে দিনরাত এক করে ফেলতেন, মহারাজজি কিন্তু সারা দিন ঠাকুরকে ভোগ নিবেদন সেবা দেওয়া এই করতেন। আর মাদুকরি করে যেটুকু নিয়ে আসতে পারতেন তাই দিয়ে ঠাকুরকে সেবা দিয়ে আর সেই এক দলা করে ভাত সকলের মুখে তুলে দিতেন। জানতেন যে এইটুকু না দিলে তাদের শরীর থাকবে না। শুধুমাত্র ঠাকুরের সেবা আর ঠাকুরের এই অন্তরঙ্গ পার্শ্বদের সেবা, এই হচ্ছে ওনার জীবনের একমাত্র কাজ, একমাত্র ত্যাগ, আর এটাই ওনার সাধনা ছিল। উনি ঠাকুরের সেবা ছেড়ে কোথাও যেতে তো চাইতেনই না। পরবর্তীকালে উনি দাক্ষিণাত্যে যান। দাক্ষিণাত্যে আজের আপনারা চেন্নাই মঠ বা ব্যাঙ্গালোর মঠ দেখতে পান, এটি কিন্তু সম্পূর্ণভাবে মহারাজজি নিজের ক্রেডিটে তৈরি করা। মানে কেউ তখন ভক্তরা আসতো না, মহারাজজি বই খুলে নিজেই পাঠ করতেন, এমন করে পাঠ করতেন যেন উনি ঠাকুরকে শোনাতেন। আস্তে আস্তে ভক্ত সমাগম হয়। পরবর্তীকালে চেন্নাই মঠ বিশাল আকার ধারণ করেছে। এখন চেন্নাই মঠ, ব্যাঙ্গালোর মঠ সাউথ ইন্ডিয়ার, কিন্তু শশী মহারাজের যে অবদান ওখানে মানে সেটা অতুলনীয়, ভাবা যায় না। ঘটনা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। এটা হচ্ছে ঠাকুরের শরীর চলে যাওয়ার আগের ঘটনা। তখন গলরোগে ঠাকুর আক্রান্ত, ঠাকুরকে পাশ ফিরে শুয়ে দেওয়া হয়। মুখ দিয়ে তো কথাই বা ঠাকুর বলতে পারেন না। তো শীতের রাত্রি, ঠাকুর গলা দিয়ে বাটি বাটি পুঁজ রক্ত বেরোচ্ছে। রাত্রিবেলা ওরকম কাশতে কাশতে পুঁজ রক্ত বেরিয়েছে। মহারাজজি সেই পাত্রটি নিয়ে পুকুরে ঢালতে গেছে এবং শীতের রাত্রে খেয়াল নেই, শুধুমাত্র পরনে ধুতিটুকু পরেই চলে গেছেন গা আলগা। এসে দেখেন ঠাকুর হামাগুড়ি দিয়ে আলনা থেকে একটি চাদর নিয়ে এসছেন। এবার উনি ভাবছেন, আহারে সত্যি তো শীতের রাত্রি, ঠাকুরের অত শীত লাগছে, আমারই খেয়াল রাখা উচিত ছিল, ঠাকুরের শীত লাগছে, ঠাকুরকে চাদরটা দেওয়া। উনি তখন ঠাকুরকে বললেন যে আমাকে তো বলতে পারতেন, আপনি কেন কষ্ট করে গেলেন, আপনার শরীর এত খারাপ। তখন ঠাকুর ইশারা করে বুঝিয়ে দিলেন যে আমার জন্য নয় রে, তুই যে এই শীতের রাত্রে বাইরে যাচ্ছিস, তোর যাতে ঠান্ডা লেগে কষ্ট না হয়, তোর জন্য এই চাদরটা। তখন শশী মহারাজ অবাক হয়ে গেলেন। বাবা মার ভালোবাসা তো আছে, তার উপরে কি পৃথিবীতে কিছু চলে? বাবা মার ভালোবাসার সাথে কারো তুলনা চলে না। কিন্তু তারপরও এই যে মানুষটা যার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, কীভাবে এত ভালোবাসতে পারেন? কিভাবে এত ভালো না বাসলে যাকে পাশ ফেলে দিলে সরিয়ে দিতে হয়, গলা দিয়ে গোটা গোটা রক্ত বেরোয়, সে হামাগুড়ি দিয়ে আমার জন্য একটা চাদর পাচ্ছেন? তবে না ভালোবাসা হয়। এমন ভালোবাসা না বাসলে গুরু শিষ্যকে আর শিষ্য গুরুকে ভালোবাসতে পারে? ঠাকুরকে ভোগ দেওয়া হলো, সেই ছবি আমি তুলে ধরলাম। ঠাকুরকে ভোগ নিবেদনের পরে এবার ভক্তদের প্রসাদ পাওয়ার পালা। তো প্রসাদের উদ্দেশ্যে আমি এবার চললাম
প্রসাদ ঘরে, যেখানে প্রসাদ দেওয়ার ব্যবস্থা হয়েছে। তার আগে যেখানে প্রসাদ রান্না হচ্ছে সেটি আমি জায়গাটায় আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর আয়োজন করা হয়েছে, যেহেতু বর্ষার দিন সব কিছু বাঁচিয়েই করতে হচ্ছে। সুন্দর ওপরে একটা প্যান্ডেল করে সেখানে ভক্তদের জন্য রান্না করা হচ্ছে। পরে সেটি ঠাকুরের প্রসাদের সাথে দিয়ে প্রসাদ করে দেওয়া হবে। এই যে দেখুন রান্না চলছে। বহু ভক্তের সমাগম হয়েছিল। আমি তো বুঝতেই পারিনি এত বৃষ্টি তখন, মানে মুষলধারে বৃষ্টি সকাল থেকে চলছে, এত ভক্তের সমাগম হতে পারে। অথচ দেখুন পূজার সময় থেকে কিন্তু বৃষ্টি থেমে না গেলেও মানে অনেকটাই কমে গেছিলো, একদম ঝিরঝির করে পড়ছিল, যাতে মানুষজন আসতে পারে, ঠাকুরের পূজা দেখতে পারে। সবই তারই কৃপা, তারই আশীর্বাদ। যেহেতু জন্মতিথি তাই সেদিন কাউকেই কুপন কাটতে হচ্ছে না, সবাই প্রসাদ পাচ্ছে। কিন্তু যদি আপনারা অন্য দিন যান সেদিন আপনাদের কুপন কেটে প্রসাদ নিতে হবে, এবং কুপন কেটে প্রসাদ নেওয়ার জন্য আপনাদের চেষ্টা করতে হবে বেলা 10:30টার আগে যেতে, এবং গিয়ে তখনই আপনারা কুপন কেটে প্রসাদ পাবেন। কারণ 11:30টা থেকে ভক্তদের প্রসাদ দেওয়া হয়। চেষ্টা করবেন আপনারা গেলে 10:30টার মধ্যে যাওয়ার। আর এই হচ্ছে প্রসাদ ঘর, বাচ্চারা, মহিলারা আর পুরুষদের আলাদা আলাদা বসার জায়গা। খিচুড়ি প্রসাদ, খিচুড়ি, তরকারি, পায়েস, চাটনি এই ছিল প্রসাদে। অঢেল ঢালাও ব্যবস্থা ছিল। তো এই হচ্ছে দেখুন প্রসাদ ঘরে মায়ের ছবি। সর্বত্র যেখানেই মঠ মিশন রয়েছে সেই সর্বত্রই কিন্তু মায়ের এই ছবিটি রয়েছেন। মা যখন বয়স হয়ে গেছিলো বসে দেখতেন তার ভক্তরা প্রসাদ নিচ্ছে, তো এই ছবিটি সর্বত্রই। আমার ভারী অপূর্ব লাগে এই ছবিটি। আর এই যে বলছিলাম স্কুলে বাচ্চা এসে, এই যে দেখুন ইউনিফর্ম পরা বাচ্চা মেয়েগুলি, এরা স্কুলে এসেছিলো। এখানে কিন্তু প্রতিদিনই কিন্তু ওদের আহারের ব্যবস্থা থাকে, ওরা প্রত্যেকদিনই ঠাকুরের প্রসাদ পায়। কিছু ভক্ত মানুষ তখন অপেক্ষা করছে যে পরবর্তী ব্যাচে আবার প্রসাদের জন্য, কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই, কোনো রকম বিশৃঙ্খলা নেই। সবাই সুন্দর করে দাঁড়িয়ে আছে, কারোর কোনো তাড়াহুড়ো নেই, ধাক্কাধুক্কি নেই, কিচ্ছু নেই। ভাবলে অবাক হয়ে যেতে হয়, মানে এত সুন্দর ব্যবস্থা। আর সুন্দর এখানে এসলে যেন মানুষের চিন্তাভাবনা, মন মানসিকতাটাই বোধহয় পাল্টে যায়, যার জন্যই আপন থেকেই সব কিছু হয়ে যায়। কাউকে কিছু করতে হয় না, কাউকে বলতে হয় না লাইন দিয়ে দাঁড়াও বা কিছু। কি সুন্দর ব্যবস্থা। ভেতরে প্রসাদ ঘরেও ব্যবস্থা রয়েছে, সেখানেও লোক বসেছে, অনেক প্রচুর লোক হয়েছিল, তো বাইরেও বসার ব্যবস্থা করা হয়েছে।
जाओ जाओ প্রসাদ পেয়ে যখন আমি বাইরে এলাম তখন মন্দিরের দরজা বন্ধ, ঠাকুরের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। আবার সেই 4টের সময় খুলে দেওয়া হবে, তারপর সন্ধ্যারতি। কিন্তু আমাকে যেহেতু ফিরতে হবে সেহেতু ঠাকুরকে বাইরে থেকেই, ঠাকুর মা স্বামীজি মহারাজজিকে বাইরে থেকেই প্রণাম জানিয়ে আমি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। ঠাকুর মা স্বামীজি শশী মহারাজজির কাছে আপনাদের সকলের কুশল মঙ্গল প্রার্থনা করে আমি ভিডিও শেষ করছি। একবারটি ঘুরে আসবেন ময়ালে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি থাকতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর একটা লাইক বাটন প্রেস করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।